স্ট্রাকচারাল অ্যানালিসিস সিরিজের ফার্স্ট ভিডিও। ইনডিটারমিনেসি দিয়ে এই সিরিজটা শুরু হচ্ছে। তো প্রথমে কিছু গোড়ার কথা। স্ট্রাকচার হলো একটা সিস্টেম। এই সিস্টেমে যদি কখনো কোনো রকম কোনো লোডিং আসে, এক্সটার্নাল লোডিং, তাহলে তার দু রকমের রেসপন্স হয়। একটা হচ্ছে স্ট্যাটিক রেসপন্স আর একটা হচ্ছে কাইনেমেটিক রেসপন্স। এই স্ট্যাটিক শব্দটা পুরোপুরি ফোর্স রিলেটেড। স্ট্যাটিক এই শব্দটা উচ্চারণ করা হচ্ছে মানেই আমরা ফোর্স নিয়ে কথা বলছি বা সাম স্ট্রেস ফাংশনস। কিরকম? সেটা হতে পারে হচ্ছে লোডিং, লোড ইন্টেন্সিটি, সেটা হতে পারে শিয়ার ফোর্স, সেটা হতে পারে বেন্ডিং মোমেন্ট। আমাদের পরিচিত এইগুলো নিয়ে আমরা মূলত কাজ করব। যখনই কাইনেমেটিক এই শব্দটা নিয়ে কথা হবে তখনই বুঝতে হবে যে আমরা কিছু ডিসপ্লেসমেন্ট প্যারামিটার নিয়ে কথা বলছি। ডিসপ্লেসমেন্ট প্যারামিটার মানে যেমন ডিফ্লেকশন, স্লোপ, কার্ভেচার এটসেট্রা। তার মানে কোন একটি স্ট্রাকচারে যখন কোনো এক্সটার্নাল লোডিং আসছে তখন স্ট্রাকচারটা দু রকম ভাবে রেসপন্স করে। একটা হচ্ছে স্ট্যাটিক রেসপন্স আর একটা হচ্ছে কাইনেমেটিক রেসপন্স। এইবার যদি আমরা এই রেসপন্স গুলোকে সঠিকভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে এই রেসপন্স গুলো ক্যালকুলেট করতে হবে। তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে যতগুলো রেসপন্স তৈরি হচ্ছে ততগুলো রেসপন্সকে আমরা আদেও ক্যালকুলেট করে উঠতে পারছি কিনা, তার সঠিক যে ভ্যালু সেগুলো আমরা জানতে পারছি কিনা। এইটার ক্ষেত্রেই ইনডিটারমিনেসি একটা খুব বড় রোল প্লে করে। দুটো পার্টে আমরা ভাগ করেছি, একটা স্ট্যাটিক একটা কাইনেমেটিক। এটা একটা বেশ ইম্পর্টেন্ট এবং লম্বা টপিক। আমি বেশ কয়েকটা পার্টে ভিডিও করব, এটা ফার্স্ট ভিডিও। তো আমরা আজকে যেটা থেকে শুরু করব আমি সেটা হচ্ছে স্ট্যাটিক রেসপন্স বা স্ট্যাটিক ইনডিটারমিনেসির যে জায়গাটা। তাহলে স্ট্যাটিক ইনডিটারমিনেসি এটার মানে কি? এটার মানে হচ্ছে যে যতগুলো আননোন ফোর্স কোন একটা স্ট্রাকচারে ডেভেলপ করে ততগুলো ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম এটা কি আমার কাছে আছে, অ্যাভেলেবেল? যদি থাকে তাহলে আমরা জানি নাম্বার অফ আননোন এবং নাম্বার অফ ইকুয়েশন যদি কখনো ইকুয়াল হয় তখন আমরা সেটাকে খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারি বা সলভেবল এটা। সিমিলারলি কোন একটি স্ট্রাকচারের ক্ষেত্রে যে আননোন ফোর্স গুলি তৈরি হয় তত সংখ্যকই যদি আমার কাছে ইকুয়েশন থাকে, ধরা যাক তিনটে আননোন ফোর্স টোটাল তৈরি হলো আর আমার কাছে তিনটে নাম্বার অফ ইকুয়েশন আছে, তারপরে আমি সলভ করতে পারবো। তখন এই স্ট্রাকচারকে বলা হবে ডিটারমিনেট স্ট্রাকচার, বা তখন তার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসির ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0। যদি এই ভ্যালুটা 0 না হয় তার মানেটা কি হয়? তার মানে হয় যদি 0 থেকে বড় কিছু হয়, 1 2 3 এটসেট্রা, যদি এরকম কিছু হয় তখন কিরকম কি হয় ব্যাপারটা? তখন তার মানে দাঁড়ায় যতগুলো আননোন ফোর্সেস ডেভেলপ করছে আমার কাছে যতগুলো অ্যাভেলেবেল ইকুয়েশন আছে সেটা দিয়ে অতগুলো আননোন ফোর্সকে আমি সলভ করতে পারছি না। মানে নাম্বার অফ আননোন ফোর্স হচ্ছে আমার বেশি, ইকুয়েশন হচ্ছে কম। ঠিক আছে? আচ্ছা, এবার আমি যে বারে বারে দুটো কথা বলছি, একটা হচ্ছে আননোন ফোর্স আর একটা হচ্ছে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। তার মানে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি যদি কারো লিখতে হয় বা যদি আমাদেরকে ডিফাইন করতে হয় এইভাবে, যে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি ইজ ইকুয়ালস টু নাম্বার অফ আননোন ফোর্সেস মাইনাস নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম। এই ইন্ডিপেন্ডেন্ট শব্দটার একটা তাৎপর্য আছে, সেটা আমি পরে কখনো কোনো ভিডিওতে বলবো। তো প্রথমে আমরা এটা বুঝে নিই যে এই যে নাম্বার অফ আননোন ফোর্সেস এইটা বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝছি, এবং নাম্বার অফ ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম এটা বলতেই বা আমরা কি বুঝছি। আমরা কথা বলবো স্পেস স্ট্রাকচার, প্লেনার স্ট্রাকচার নিয়ে, আমরা কথা বলবো স্টেবিলিটি নিয়ে। ঠিক আছে? যখনই আমরা আননোন ফোর্স কোন একটি স্ট্রাকচারে যখন আননোন ফোর্স আমরা বুঝতে চাইবো তখন এই আননোন ফোর্সের দুটো খুব গ্রস ক্যাটাগরি আমরা করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এই এক্সটার্নাল আননোন ফোর্স বলতে কি বোঝাচ্ছে? এক্সটার্নাল আননোন ফোর্স বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে রিঅ্যাকশন। আর ইন্টারনাল আননোন ফোর্স বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মেম্বার ফোর্স। ওকে, এই দুটোই আমাদেরকে একটু পরিষ্কার করে বুঝতে হবে। ধরা যাক আমার কাছে একটি বিম আছে,
বিমের ওপরে আমি কোনো একটি লোডিং দিলাম, একটি ভার্টিক্যাল লোডিং আছে, তাহলে এই ভার্টিক্যাল লোডিং এর জন্য বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে দুটো সাপোর্ট যে আছে, সিম্পলি সাপোর্টেড বিমের যে দুটো সাপোর্ট আছে, সেই দুটো সাপোর্টে দুটো ভার্টিক্যাল রিয়াকশন তৈরি হবে। হরাইজন্টাল রিয়াকশনটা আমি এক্ষুনি ধরছি না, এরকম কেসে হরাইজন্টাল রিয়াকশন ধরাও হয় না, এটা নিয়ে আমি বলছি। তার মানে কোন একটি স্ট্রাকচারে যখন এক্সটার্নাল কোন একটা লোডিং এসে পড়ে, তখন এই যে সাপোর্ট রিয়াকশন, সাপোর্ট গুলো যেভাবে রিয়াক্ট করে সেইগুলোই হচ্ছে আমার বেসিক্যাল রিয়াকশন, এবং এই রিয়াকশন গুলো আননোন হয়। কত লোড এসে পড়ছে সেটা হয়তো আমি জানি, সেটা নোন আমার কাছে, কিন্তু এই লোডের কারণে যে রিয়াকশনটা ডেভেলপ করছে, এক্সটার্নাল যে ফোর্স, আননোন ফোর্স ডেভেলপ করছে, সেটার আমি কোনো ভ্যালু জানি না, যে কারণে এটার নাম আননোন। এবং যেহেতু এটা এক্সটার্নালি হচ্ছে, স্ট্রাকচারের বাইরের ব্যাপার, ফলে এটার নাম হচ্ছে এক্সটার্নাল, যেটা হচ্ছে আমাদের রিয়াকশন। এবার রিয়াকশন নিয়ে যদি আমি আরেকটা দুটো কথা বলি, সেটা হচ্ছে আমরা জানি যে রোলার সাপোর্টে শুধুমাত্র একটি রিয়াকশন আসে, সেটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন। কেন? তার কারণ কোন একটি রোলার সাপোর্ট, এখানে যদি কোনো একটি আমি যদি লোডিং অ্যাপ্লাই করি, এক্সটার্নাল লোডিং, তাহলে এই রোলার সাপোর্টটা একমাত্র ভার্টিক্যাল দিকেই, ভার্টিক্যাল যে মানে টুয়ার্ডস মানে ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড হোয়াট এভার, ভার্টিক্যালি যে মুভমেন্টটা হয়, যে ডিসপ্লেসমেন্টটা হতে চায় স্ট্রাকচারটা, তাকেও আটকায়। এবার যখনই কেউ কোনো একটা স্ট্রাকচারকে আটকাবে, তখনই সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাবো। তার মানে রোলার সাপোর্টে যেহেতু ভার্টিক্যাল মুভমেন্টটাকে আটকানো হচ্ছে, ফলে এইখানে আমরা একটি মাত্র রিয়াকশন দেখতে পাবো, সেটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন। পিন সাপোর্ট, পিন সাপোর্টে কি হয়? পিন সাপোর্টে দেখা যায় যে এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন তো তৈরি হয়, কারণ এটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টকে বাধা দেয়। এর সাথে আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে যে যদি কখনো এখানে কোনো রকম হরাইজন্টাল ফোর্স আসে, মানে এই সাপোর্টটাকে কেউ যদি হরাইজন্টালি পুশ করার চেষ্টা করে, সাপোর্টটা কিন্তু তাতে বাধা দেবে। যেহেতু বাধা দেবে হরাইজন্টাল মুভমেন্টে, ফলে আমরা এখানে একটা হরাইজন্টাল রিয়াকশনও পাবো। আরেকটা টাইপের সাপোর্ট, যেটাকে আমরা ক্ল্যাম্প সাপোর্ট বলি বা ফিক্সড সাপোর্ট বলি, পরিচিত আমাদের কাছে ফিক্সড বা ক্ল্যাম্প সাপোর্ট হিসেবে, সেখানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশনের পাশাপাশি আরেকটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা ফোর্স নয়, সেটা হচ্ছে মোমেন্ট। কারণ আমরা জানি যে ক্ল্যাম্প কোনো একটি সাপোর্ট, সে কিন্তু মোমেন্ট রেজিস্ট করতে পারে। মানে আমি যদি এই সাপোর্টটিকে কোনোভাবে রোটেট করাতে চাই, তাহলে কিন্তু আমাকে বাধা দেবে। যেহেতু বাধা দেবে, ফলে ওখানে কিন্তু একটি মোমেন্ট ডেভেলপ করবে। ফলে এইগুলি হচ্ছে আমার রিয়াকশন, যেগুলো কিন্তু এক্সটার্নাল, স্ট্রাকচারের বাইরে ঘটছে। স্ট্রাকচার এবং আমার যে সাপোর্ট, স্ট্রাকচারের যে সাপোর্ট, সেই জায়গাটাতে পুরো ব্যাপারটা ঘটছে। সো এইটা হয়ে গেল হচ্ছে আমাদের এক্সটার্নাল রিয়াকশনের ব্যাপার। আচ্ছা, ইন্টারনাল মেম্বার ফোর্সের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? ইন্টারনাল মেম্বার ফোর্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটি বিম বা ফ্রেম এলিমেন্ট, আমি যদি এই বিমটার কথাই ভাবি, আমি যদি বলি আমি এই বিমটাকে এখান থেকে মাঝখান থেকে কেটে দিলাম, লোডেড কন্ডিশনে কোনো একটি বিম, তাকে যদি আমি মাঝখান থেকে কেটে ফেলি, তাহলে আমি যেটা দেখবো সেটা হচ্ছে, আমি শুধুমাত্র লেফট সাইডটা নিয়ে কাজ করছি, তাহলে আমি দেখবো এখানে তিন রকমের ইন্টারনাল ফোর্স আমরা দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, এগুলো সবই কিন্তু ইন্টারনাল, বিমের মধ্যে হচ্ছে। একটি হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, একটি হচ্ছে শিয়ার ফোর্স। এর ডিরেকশন কোন দিকে সেটা আমরা যে কোনো সময় জেনে যাব, সেটার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি জাস্ট কোনো একটি ডিরেকশন দেখাচ্ছি। আর একটা হচ্ছে মোমেন্ট। তার মানে কোনো একটি বিম বা ফ্রেম এলিমেন্ট, আমি বলতে পারি বিম বা ফ্রেম এলিমেন্ট, তার মধ্যে একটি মেম্বারকে, লোডেড মেম্বারকে যদি আমি মাঝখান থেকে কেটে ফেলি, কেটে দেখতে চাই, তাহলে তার মধ্যে তিনটি ইন্টারনাল মেম্বার ফোর্সেস আমি ডেভেলপ হতে দেখব। এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এই স্ট্যাটিক রেসপন্স হোক বা স্ট্যাটিক ইনডিটারমিনেসি বা কাইনেমেটিক ইনডিটারমিনেসি, এটা বোঝার জন্য আমাদের যে সমস্ত স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, তার একটা গ্রস ক্লাসিফিকেশন যদি আমি করি, একটা হচ্ছে তার মধ্যে ট্রাস, আর একটা হচ্ছে বিম বা ফ্রেম। তো তার প্রথমে আমি একটু বিম বা ফ্রেম নিয়ে আলোচনা করবো প্রথম কয়েকটা ভিডিওতে, তারপরে ট্রাসের জন্য আলাদা ভিডিও এবং তার জন্য আলাদা ট্রিটমেন্ট। খালি একটা জিনিস আমি বলে যাই, যে ট্রাস এলিমেন্টে কিন্তু শুধুমাত্র এই অ্যাক্সিয়াল ফোর্স ছাড়া অন্য কোনো রকমের ফোর্স, মানে শিয়ার বা মোমেন্ট, সেইটা ডেভেলপ করতে দেওয়া হয় না। ট্রাস ইজ নট সাবজেক্টেড টু এনি
kind of shear or moment. It is not designed so. Okay. আচ্ছা, তাহলে আমরা ইন্টারনাল মেম্বার ফোর্স দেখতে পেলাম। তার মানে যখনই আমি বিম বা ফ্রেম এলিমেন্টের কথা বলবো, আমি যখনই বিম বা ফ্রেম নিয়ে কাজ করছি এবং 2D প্লেনার স্ট্রাকচার নিয়ে কাজ করছি, তখন আমার কাছে কিন্তু তিনটে ইন্টারনাল মেম্বার ফোর্সেস থাকবে। আচ্ছা, এবার এর যে ছোট ছোট কয়েকটা ভ্যারিয়েশনের জায়গা, সেইটা আমি একটু বলে দেই। প্রথমত যেটি বলার সেটা হচ্ছে যে কোনো একটি বিমে, যদি কোনো একটি বিম আমাকে দেওয়া হয় এবং যদি বলা হয় যে এই বিমে কোনো রকম কোনো লোডিং নেই, তাহলে তুমি এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বার করে দেখাও। যদি কোনো লোডিং না থাকে ইন জেনারেল ফর্ম, যদি কোনো লোডিং না থাকে ইন জেনারেল, যদি এরকম কোনো স্ট্রাকচার আমি পাই, তাহলে আমাকে যেটা বুঝতে হবে বা করতে হবে সেটা হচ্ছে যে এর সমস্ত যে পসিবল আননোন যে ফোর্সেস, সমস্ত পসিবল আননোন ফোর্সেস যা যা হতে পারে ইন জেনারেল, সেই সবকটাই কনসিডার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি ফার্স্ট ইন্ট্রোডিউস করি যে আমি যে ফর্মুলাটা তখন মুখে বলেছিলাম সেটার ম্যাথামেটিক্যাল চেহারাটা কিরকম হচ্ছে। তার মানে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি মানে হচ্ছে টোটাল নাম্বার অফ আননোন ফোর্সেস মাইনাস নাম্বার অফ ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। এবার প্রথমে তাহলে আমরা এটা দেখে নিই যে আমাদের নাম্বার অফ আননোন ফোর্সেসটাকে আমরা কিভাবে ডেজিগনেট করতে পারি। নাম্বার অফ আননোন ফোর্স কোথা থেকে আসে? একটা হচ্ছে ইন্টারনাল, যেটা কিনা হচ্ছে মেম্বার ফোর্স, আর একটা হয় এক্সটার্নাল, যেটা কিনা রিয়াকশন থেকে আসে। তাহলে মেম্বার ফোর্সের যে আননোন মেম্বার ফোর্স, সেটাকে আমি এম দিয়ে ডিনোট করছি। এম কিন্তু নাম্বার অফ মেম্বার নয়, এম কিন্তু হচ্ছে, আমি যে নোটেশনে কাজ করছি, এম কিন্তু হচ্ছে বেসিক্যালি আননোন ইন্টারনাল ফোর্সেস। সেটা বিম বা ফ্রেমের জন্য 3 পার মেম্বার যদি প্লেনার স্ট্রাকচার হয়, আর ট্রাসের জন্য 1। আর কি থাকবে? রিয়াকশন, যেটা হচ্ছে আননোন এক্সটার্নাল ফোর্স। তার মানে এই পার্টটা হয়ে গেল আমার আননোন ফোর্স মাইনাস কতগুলো ইকুয়েশন আমার কাছে আছে। যদি আমরা দেখি আমরা কোনো একটি প্লেনার স্ট্রাকচার নিয়ে কাজ করছি, তাহলে দেখা যাবে যে এই যে প্রত্যেকটা জয়েন্ট, নোড বা জয়েন্ট, এই প্রত্যেকটা জয়েন্টে 3টি করে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম ডেভেলপ আমরা করতে পারি। কিরকম? তার মানে প্রত্যেকটা জয়েন্টে 3টে করে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এরা কারা? এরা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, সামেশন অফ এম ইকুয়ালস টু 0। এইটা কিন্তু প্লেনার স্ট্রাকচারের জন্য সত্যি। প্লেনার স্ট্রাকচার মানে 2D স্ট্রাকচার। এবার যদি আমি স্পেস স্ট্রাকচারের জন্য ভাবি, জাস্ট ভাবি, আমি ছবিটা আঁকছি না, স্পেস স্ট্রাকচারের জন্য যদি ফর্মুলেট করি, তাহলে ফর্মুলেশন কিরকম হবে? এম প্লাস আর থাকবে। এবার একটু ভিজুয়ালাইজ করতে বলবো যে যখনই কোনো একটা স্পেস স্ট্রাকচার, আমি যখন স্পেস স্ট্রাকচারে চলে যাচ্ছি, স্পেস স্ট্রাকচার মানে শুধুমাত্র 3D তো অবশ্যই, কিন্তু যদি এরকম হয় যে কোনো একটি প্লেনার স্ট্রাকচার মানে 2D স্ট্রাকচারের লোডিংটা থার্ড অ্যাক্সিস থেকে আসছে, অন্য ডাইমেনশন থেকে আসছে, তাহলে কিন্তু সেটাও একটা স্পেস স্ট্রাকচার হিসেবে ট্রিটেড হবে। তো যাই হোক, তার মানে যখন আমি 3D স্পেস ওপেন করে দিয়েছি, তখন কিন্তু আমার এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমার এই যে নাম্বার অফ আননোন মেম্বার ফোর্সেস, সেটা কিন্তু ঠিক 2Dর মতো 3টে হবে না। তখন সেটা যেটা হবে সেটা হচ্ছে পার মেম্বার তখন কিন্তু 6খানা আননোন মেম্বার ফোর্সেস হবে। কিরকম আননোন মেম্বার ফোর্সেস? আমি যদি এরকম করে ভাবি যে এই ডিরেকশনে একটা ফোর্স, যেটার আমরা নাম দিয়েছিলাম এতক্ষণ অ্যাক্সিয়াল, এইখানে একটা শিয়ারের নাম দিয়েছিলাম, এই দুটো তো আমরা প্লেনে পাচ্ছিলাম। স্পেস হলে যেটা হবে সেটা হচ্ছে এই ডিরেকশনে আরেকটা ফোর্স থাকবে, সেটা যদি আমরা নাম শিয়ার দিই তাহলে শিয়ার। তার মানে একটি অ্যাক্সিয়াল, একটি এই ডিরেকশনে শিয়ার, এটা একটি এই ডিরেকশনে শিয়ার। যদি আমি 3D নিয়ে কাজ করি, মোমেন্ট কি? আগে মোমেন্ট ছিল যেটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা প্লেনেই মোমেন্ট ছিল, মোমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস। এখন কিন্তু বাকি যে দুটো অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট, সেই দুটো মোমেন্টও আমার এখানে চলে আসবে। তার মানে যখন আমি 3D স্পেস স্ট্রাকচার নিয়ে কাজ করছি, তখন যে কোনো একটি বিম বা ফ্রেম এলিমেন্টের যে একটি মেম্বার, তার একটি মেম্বারে মোট 6খানা আমার কাছে আননোন ফোর্সেস থাকবে। রিয়াকশন কতগুলো থাকবে? রিয়াকশন খুব ইম্পর্টেন্ট। আমি পিন সাপোর্ট ধরেই যদি বলি, একটি পিন সাপোর্ট আছে, এই পিন সাপোর্টে রিয়াকশন কিভাবে ডেভেলপ করে? পিন সাপোর্টটি না তো ভার্টিক্যালি মুভ করতে পারছে, তার মানে ভার্টিক্যাল রিয়াকশন আসবে, নাও হরাইজন্টালি এই ডিরেকশনে মুভ করতে পারছে, তার মানে এই ডিরেকশনে একটা রিয়াকশন আসবে, আর ও হরাইজন্টালি আরেকটা যে ডিরেকশন সেখানেও মুভ করতে পারছে না, তার মানে সেই ডিরেকশনেও কিন্তু একটা রিয়াকশন আসবে।
তার মানে এতদিন ধরে আমরা যে হরাইজন্টাল এবং ভার্টিক্যালের কনসেপ্ট নিয়ে দেখে এসেছি 2Dর ক্ষেত্রে, 3Dর ক্ষেত্রে সেটা হয়ে যাবে 3। তার মানে তিনটে যদি পিন সাপোর্ট হয়, আমি যদি পিন সাপোর্ট মানে জাস্ট একটা মেম্বারকে এইভাবে ধরে রাখা, ও না তো ভার্টিক্যালি মুভ করতে পারছে, না হরাইজন্টালি এই দিকে বা হরাইজন্টালি এই দিকে, তার মানে তিনটে হয়ে গেল। যদি আমি ক্ল্যাম্পড ভাবি তাহলে এর সাথে আরো তিনখানা আমার যে মোমেন্ট সেইগুলো এসে জুড়ে যাবে। তার মানে বেসিক্যালি আমার এখানে যে রিয়াকশন, সেই রিয়াকশনটাও কিন্তু 3D স্পেসে আলাদা করে ট্রিটেড হবে, সেটা কিন্তু একটু ভেবে এখানে বসাতে হবে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম? ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম আমরা পাবো হচ্ছে 6টা, যেহেতু আমরা স্পেস স্ট্রাকচার নিয়ে কাজ করছি। এটা আমি স্পেস স্ট্রাকচারের জন্য বলছি, স্পেস স্ট্রাকচার। এখানে কি কি ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম থাকবে? এখানে থাকবে হচ্ছে সামেশন অফ fx0, সামেশন অফ fy, সামেশন অফ fz, এবং সাথে সাথে তিনটে অ্যাক্সিসের অ্যাবাউটে যে মোমেন্ট, সেই সমস্ত মোমেন্টের যে সামেশন সেইগুলো 0 হবে। এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি? ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে এইগুলোর মানে হচ্ছে যে ওই নোডটা বা ওই জয়েন্টটা কোনো দিকে ডিসপ্লেসড হচ্ছে না। তার মানে কোনো একটি জয়েন্ট বা কোনো একটি নোড কখন ডিসপ্লেসড হবে না? তখনই ডিসপ্লেসড হবে না যখন এই ফোর্স, এই যে জয়েন্টটি আছে তার উপরে যে বিভিন্ন দিক থেকে যে ফোর্স গুলো আসছে, বা কোনো একটি পার্টিকুলার ডিরেকশনে যে ফোর্স আসছে এক্স ডিরেকশনে, তার সমস্ত ফোর্সের অ্যালজেব্রিক সামেশন হবে 0। এদিক থেকে 10 কিলোনিউটন, এদিক থেকে 10 কিলোনিউটন ফোর্স আসছে, তার মানে এই মাঝখানের পয়েন্টটাকে কিন্তু কোনো রকম ভাবে ডিসপ্লেস করানো যাচ্ছে না এই ডিরেকশনে অ্যাটলিস্ট। তো সবগুলোর জন্যই ব্যাপারটা এরকম। মোমেন্টের মানে কি? এইটার মানে হচ্ছে ওই জয়েন্টটি বা নোটটি কোনো অবস্থাতেই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে যাবে না। এইটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের ধারণা। আচ্ছা, এবার এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি বলছিলাম, যে আমি যখন, তার মানে আমরা এই ফর্মুলাগুলো দিয়ে প্লেনার স্ট্রাকচার বা স্পেস স্ট্রাকচারকে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি যখন আমরা বিম বা ফ্রেমে কাজ করছি। আমি আবারও বলছি, ট্রাস আমি পরে বলবো। তো যদি ইন জেনারেল কোনো লোডিং না থাকে, যদি কোনো লোডিং না থাকে, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে আমার এখানে এই স্ট্রাকচারটির ক্ষেত্রে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হবে 3টে মেম্বার ফোর্স, 3টে রিয়াকশন, 2টো নোডের প্রত্যেকটাতে 3টে করে ইকুয়েশন, তার মানে এটার ভ্যালু হবে 0। এইবার এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে লোডিং ডিপেন্ডেন্সি। যদি আমি এই স্ট্রাকচারটাকেই এইভাবে সেট করি, সেম স্ট্রাকচার কিন্তু উইথ আ ভার্টিক্যাল লোডিং, উইথ এ ভার্টিক্যাল লোডিং মানে এখানে অন্য কোনো লোডিং এর জন্য যে অপশনগুলো হতে পারে সেগুলোকে কিন্তু আমি এবার আমাকে বাদ দিয়ে ভাবতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তার মানে তখন যেটা হবে সেটা হচ্ছে যে আমি যদি গ্রসলি ভাবি, যে আমি এটাকে ক্যালকুলেট করবো, তাহলে সেক্ষেত্রে ডিএস হয়ে যাবে টোটাল নাম্বার অফ মেম্বার ফোর্স হবে। যেহেতু এখানে কোন রকম কোনো হরাইজন্টাল ফোর্স নেই, ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বুঝতেই পারছি হরাইজন্টাল ফোর্স না থাকার মানে কি। হরাইজন্টাল ফোর্স না থাকার মানে হরাইজন্টাল ডিরেকশনে যে মেম্বার ফোর্স হওয়ার উচিত ছিল সেটা হওয়ার কথা নয়। তার মানে আমার এখানে মেম্বার ফোর্স হয়ে যাবে হচ্ছে 2টো, রিয়াকশন হয়ে যাবে 2টো, আর খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে যেহেতু হরাইজন্টাল ডিরেকশনে কোনো ফোর্সই নেই, ফলে তার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেটা, সেটাও কিন্তু আমরা বাদ দিয়ে পুরো ক্যালকুলেশনটা করব। তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে 2 × 2 4, তার মানে আলটিমেটলি এটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 0। তার মানে এটা কিন্তু পুরোটাই লোডিং ডিপেন্ডেন্ট। লোডিং যদি থাকে তাহলেই একমাত্র আমরা এই দুটো, মানে লোডিং থাকলে আমরা এই হরাইজন্টাল দিকে যে রিয়াকশনটা এবং তার করসপন্ডিং ইকুইলিব্রিয়াম ইকুয়েশন এবং মেম্বার ফোর্স সবগুলো কিন্তু আমাদেরকে বাদ দিয়ে ভাবতে হবে। ওকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইবার আজকের এই ভিডিওটা শেষ করার আগে আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে এই স্ট্যাটিক ইনডিটারমিনেসি কিন্তু স্ট্রাকচারের কোনো ইনহেরেন্ট প্রবলেম না। ইনডিটারমিনেসি যত বাড়বে, সত্যি কথা বলতে স্ট্রাকচারের কিন্তু তত ভালো, স্ট্রাকচার কিন্তু তত বেশি স্টেবল হবে। কিরকম দেখে নিই একটু। আমি যদি ইন জেনারেল ভাবি, এই স্ট্রাকচারটার আমরা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি দেখেছি 0, এটা একটা ডিটারমিনেট স্ট্রাকচার। যদি আমি এই স্ট্রাকচারটারই
এখানে একটি পিন সাপোর্ট দিয়ে দিই, তাহলে আমি দেখব এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হয়ে গেল হচ্ছে 1। আমি যদি পিন সাপোর্টটাকে চেঞ্জ করে একটা ফিক্স করে দিই, তাহলে এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হয়ে যাবে হচ্ছে 2। এটা আমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারি, কারণ কিছুই না, এখানে বাকি সব একই থাকছে, শুধুমাত্র আননোন রিয়াকশন গুলো বাড়ছে। এখানে যেমন আননোন রিয়াকশন ছিল 1, এখানে আননোন রিয়াকশন হচ্ছে 2, এখানে আননোন রিয়াকশন হচ্ছে 3। ভার্টিক্যাল রিয়াকশন, হরাইজন্টাল রিয়াকশন, মোমেন্ট, ওকে, যে কারণে আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বাড়ছে, আননোন ফোর্স বাড়ছে অ্যাকচুয়ালি। তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে এর থেকে এ বেশি স্টেবল, এর থেকে এ অনেক বেশি স্টেবল। তার মানে স্টেবিলিটির সাথে ইনডিটারমিনেসির যে ধারণা, সেটা হচ্ছে যে যত বেশি ইনডিটারমিনেসি বাড়বে, আমরা এক্সপেক্ট করতে পারি যে স্ট্রাকচারটা তত বেশি স্টেবল হবে। আচ্ছা, এখানে স্টেবিলিটির দুটো রুল আছে, বা স্টেবিলিটি ধারণাটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, ধরা যাক এখানে একটি রোলার সাপোর্ট আছে, ঠিক আছে, তাহলে একটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি ইনডিটারমিনেসি যত বাড়বে তত যদি স্টেবল হয়, আমি যদি উল্টো দিক থেকে ভাবি ইনডিটারমিনেসি যদি কমে, তখন কি হবে? তখন কি তার মানে ব্যাপারটা আনস্টেবল হবে? হ্যাঁ, সত্যি কথা বলতে আনস্টেবল হবে, ব্যাপারটা তাই হয়, উইথ সাম এক্সেপশনস। তার মানে এই স্ট্রাকচারটির ক্ষেত্রে যে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হবে, সেটা হবে কিন্তু -1। এটা আমরা দেখেই বুঝতে পারছি। ইন জেনারেল ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হচ্ছে -1। এবার ব্যাপার হচ্ছে যে জেনারেল লোডিং এর জন্য এইটা একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার হলো, মানে যদি কখনো এখানে একটা ইনক্লাইন ফোর্স আছে বা কোনো একটা হরাইজন্টাল ফোর্স আছে, এই বিমটা কিন্তু মুভ করতে থাকবে। কিন্তু এই সেম বিমটাই আমি যদি এইভাবে আঁকি, যে আমি বললাম, আমি ডিক্লেয়ার করে দিলাম যে এই বিমটা একটা শুধুমাত্র ভার্টিক্যাল লোডিং এর আন্ডারে আছে, তার মানে এই ইন ফিউচার কি হবে সেটা ভাবার আমার দরকার নেই, আপাতত একটা ভার্টিক্যাল লোডিং এর জন্য আছে, এই কন্ডিশনে এর স্টেবিলিটি তুমি আমাকে ধারণা দাও। তখন আমরা দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে যে এই যেহেতু দুটো ভার্টিক্যাল রিয়াকশন ডেভেলপ করছে এবং ভার্টিক্যাল দিকের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, এবং যেহেতু হরাইজন্টাল ডিরেকশনে কোনো রকম কোনো ফোর্স আসছে না, ফলে এই স্ট্রাকচারটি কিন্তু স্টেবল। তো স্টেবিলিটি, ইনডিটারমিনেসি পুরোটাই কিন্তু অনেকটা লোডিং ডিপেন্ডেন্ট। একই স্ট্রাকচার যেখানে লোডিং নেই ইন জেনারেল, সেখানে কিন্তু এটি একটি আনস্টেবল স্ট্রাকচার, এবং যেখানে লোডিং গিভেন সেখানে কিন্তু এটা একটি স্টেবল স্ট্রাকচার। আমি যদি এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বার করার একটু চেষ্টা করি, তাহলে দেখবো এর ভ্যালু আসছে, মেম্বার ফোর্স কতগুলো? দুটো, কারণ হরাইজন্টাল কোনো ফোর্স নেই বলে হরাইজন্টাল আমি ইন্টারনাল ফোর্সটা ধরবো না, প্লাস কতগুলো রিয়াকশন আছে? দুটো। ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কত? দুটো জয়েন্টে দুটো দুটো করে, কারণ সামেশন অফ এফেক্টসটাকে আমরা কনসিডার করবো না, তার মানে 2 × 2 মানে বেসিক্যালি 0। সো যেহেতু লোডিং এর উপর ইনডিটারমিনেসি ডিপেন্ড করে, সেহেতু লোডিং এর উপর স্টেবিলিটিও কিন্তু ডিপেন্ড করে। এবার দুটো রুল আছে, সেটা হচ্ছে রোটেশনাল স্টেবিলিটি এবং ট্রান্সলেশনাল স্টেবিলিটি, দুটো রুল। সেই রুলটা খুব ওয়েল নোন, আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তিনটে নন প্যারালাল ফোর্স যদি থাকে, তাহলে সেটা একটি স্টেবল স্ট্রাকচার হবে। কিরকম? ধরা যাক আমার কাছে একটি বিম আছে যেটি 3টি রোলার সাপোর্টের ওপরে আছে, আমি এখানে কোনো লোডিং দিইনি, ইন জেনারেল বলছি। তাহলে দেখা যাচ্ছে এখানে 3টে ফোর্স যে ডেভেলপ করছে, রিয়াকশন ফোর্স, তারা কিন্তু প্যারালাল, এবং দেখেই বোঝা যাচ্ছে ফিজিক্যালি আমি যদি এটাকে পুশ করি হরাইজন্টালি, এ কিন্তু মুভ করতে থাকবে। ওয়্যারাজ এই সেম বিমকে যদি আমি এখানে একটা রোলার সাপোর্ট এবং এখানে যদি পিন করে দিই, তাহলে যেটা দেখা যাবে, সেখানে এই দুটো আমার কাছে হরাইজন্টাল না, এই দুটো ভার্টিক্যাল যে প্যারালাল ফোর্সেস ডেভেলপ করছে, তার সাথে এখানে একটা হরাইজন্টাল ফোর্স ডেভেলপ করছে। তার মানে আমি অ্যাটলিস্ট তিনটে নন প্যারালাল ফোর্স পেলাম বা রিয়াকশন পেলাম, সেটার জন্য এটা কিন্তু একটা স্টেবল স্ট্রাকচার হয়ে গেল। এটা হচ্ছে ট্রান্সলেশনাল স্টেবিলিটি। ওকে, সো এটা হচ্ছে ট্রান্সলেশনাল স্টেবিলিটি। রোটেশনাল স্টেবিলিটির ক্ষেত্রে ব্যাপারটা কি? রোটেশনাল স্টেবিলিটির ক্ষেত্রে যেটা বলা হয়, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তিনটে নন কনকারেন্ট ফোর্স আমাদের দরকার। ঠিক আছে, ব্যাপারটা কিরকম? যদি এটা কোনো রকম একটা, আমি যদি স্ট্রাকচারটাকে এইভাবে ভাবি, এবং এখানে একটি সাপোর্ট আছে, এখানে একটি সাপোর্ট, এখানে একটি সাপোর্ট আছে, রোলার সাপোর্ট মানেই বোঝা যাচ্ছে যে এই ফেসের সাথে পারপেন্ডিকুলার একটা রিয়াকশন ডেভেলপ করবে। তার মানে এই তিনটে যে রিয়াকশন ডেভেলপ করলো,
সেই তিনটে রিয়াকশন কিন্তু তিনটে কিন্তু কনকারেন্ট, নন কনকারেন্ট হলো না। কিন্তু যখনই কনকারেন্ট হয়ে গেল তখনই এই পয়েন্টের রেসপেক্টে এই স্ট্রাকচারটা এবার মুভ করতে শুরু করবে, রোটেট করতে শুরু করবে, যে কারণে এটা রোটেশনালি আনস্টেবল। ওকে, রোটেশনের দিক থেকে আনস্টেবল। যদি আমি এই স্ট্রাকচারটাকেই এরকম কোন একটা চেহারা দিতে পারতাম, যে আমি এটাকে রোলার রাখছি আর এইটাকে আমি পিন্ড করে দিচ্ছি, দেখা যাবে যে এই দুটো যদিও কনকারেন্ট দুটো ফোর্স, তার সাথে আরেকটি যে ফোর্স আসছে এর সাথে পারপেন্ডিকুলার, সে কিন্তু এই যে কনকারেন্সি ব্যাপারটাকে ব্রেক করে দিচ্ছে। তার মানে তখন দেখা যাবে যে যেহেতু এটা পিন সাপোর্ট, ফলে এই কিন্তু তখন স্টেবল হয়ে গেল। তার মানে আমরা এইখানে যেটা পেলাম সেটা হচ্ছে রোটেশনাল স্টেবিলিটি। এই হচ্ছে আমাদের স্টেবিলিটির ধারণা। তো এই ভিডিওটা এন্ড করার আগে আমি যেটা মেনলি ফোকাস করতে চাইবো সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইনডিটারমিনেসি হচ্ছে স্টেবিলিটির একটা ধারণা দেয়, এবং ইনডিটারমিনেসি সত্যি কথা বলতে স্ট্রাকচারের কোনো প্রবলেম না, এটা পুরোপুরি ডিজাইনারের প্রবলেম। ডিজাইনারের প্রবলেম কেন? কারণ আমার কাছে যতগুলো আননোন আছে আমি সবকটা আননোনকে অ্যাভেলেবেল ইকুয়েশন দিয়ে সলভ করতে পারছি না, সেটা আমার প্রবলেম। তার জন্য আমাকে ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার বিভিন্ন প্রসেস মেথড যেগুলো সেগুলোতে যেতে হয়। কিন্তু স্ট্রাকচার আমরা যেটা দেখলাম, যত আমরা ইনডিটারমিনেসি বাড়াতে থাকবো, তো স্ট্যাটিক ইনডিটারমিনেসি, তত কিন্তু স্ট্রাকচার আরো বেশি স্টেবল হবে। তো আমরা সেটাই চাইবো যে কোনো একটি স্ট্রাকচারের ইনডিটারমিনেসি অনেক বেশি হোক, ওকে, যাতে করে স্ট্রাকচারটা স্টেবল হয়, এবং আমরা আমাদের যে ক্যালকুলেশন বা অ্যানালিসিসের টুল সেগুলোকে আরো ডেভেলপ করতে যাব। সেটাই স্ট্রাকচারাল অ্যানালিসিসের মেইন যে ডেভেলপমেন্ট, সেইটার একটা খুব বড় পার্ট। তো এটা স্ট্রাকচারাল অ্যানালিসিসের ফার্স্ট ভিডিও ছিল। এরপরে এই স্ট্যাটিক ইনডিটারমিনেসি, বিম ফ্রেম ধরে প্লেনার স্পেস স্ট্রাকচারের ফ্রেম এরপর আমি ডিসকাস করব পরের ভিডিওতে। তারপর ট্রাস আসবে, তারপর আমরা কাইনেমেটিক ইনডিটারমিনেসি বা ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে কথা বলবো, এবং এইভাবে পুরো সিরিজটা চলতে থাকবে। তো এই পুরো ব্যাপারটা যদি কেউ কন্টিনিউয়াসলি দেখতে চান তাহলে আমার সাথে থাকতে হবে। আমি চেষ্টা করছি খুব রেগুলার বেসিসে এই ভিডিওগুলো আপলোড করতে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।